দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে ডিসিদের প্রধানমন্ত্রীর নির্দেশ, মেধা ও যোগ্যতাই হবে নিয়োগ বদলির ভিত্তি। সরকারি অব্যবস্থাপনায় খাদের কিনারে অর্থনীতি, আমলারা বড় কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যস্ত, এনসিপির অভিযোগ। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি, জনকল্যাণ ও নারী অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকার প্রত্যয়। সুনামগঞ্জের হাওরে নষ্ট হয়ে গেছে ২০,০০০ হেক্টর জমির ধান, সর্বশান্ত কৃষক, প্রণোদনা বাড়ানোর ঘোষণা সরকারের। আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দুর্নীতির সাথে কোনো আপোষ না করতে ডিসিদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি হবে জানিয়ে সরকার প্রধান নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক হতে কর্মকর্তাদের নির্দেশ দেন। হাসান মাহমুদের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৮ বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের ধকল সরকার দক্ষতার সাথে মোকাবিলা করছে। জেলা প্রশাসকদের সততা, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সেবা প্রদানে হয়রানি বন্ধে মাঠ প্রশাসনকে তৎপর হবার নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মোবাইল কোর্ট পরিচালনা করা সহ ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, যোগ্যতা, মেধাই হবে নিয়োগ বদলি ও পদোন্নতির ভিত্তি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন ১২ তারিখের নির্বাচনে। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের ডিসি সম্মেলনে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে মোট ৩৪টি কার্যদিবস অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে শেষ হবে সম্মেলন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭:৩০টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়ার পর সচিবালয়ের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠক হয়। বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়, চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ খবর, প্রশাসনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ক্ষমতায় আসার আগে গণভোটের পক্ষে কথা বললেও তা থেকে সরে এসে বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রোববার রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের উদ্যোগে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে দূরে সরে যাচ্ছে। অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ।
সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে। আলোচনা আসলেই প্রথমেই কিছু প্রবলেম, আমাদের এই যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেন নাই। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। রোববার রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আইনি জটিলতায় একটি আসনে নির্বাচন পিছিয়ে গেছে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ এমপিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পরই নারী এমপিরা জনকল্যাণমুখী কাজের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। রোববার সন্ধ্যা ৭টা নাগাদ একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যরা। প্রবেশের পথেই অনেকে সেলফিও তোলেন নতুন নারী এমপিদের সাথে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ শেষে দেশের নারী এমপিরা জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কণ্ঠস্বর সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। একজন ডাক্তার হিসেবে আমি যেমন মানুষের সেবা করেছি, একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই, যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে আর গুম খুন হবে না। সংস্কার নিয়ে অবশ্যই আমাদের একটা লড়াই সংগ্রাম থাকবে এবং সেটা সংসদেও থাকবে, সংসদের বাইরেও থাকবে, অবশ্যই মাঠেও থাকবে। চিফ হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথের মধ্য দিয়ে পূর্ণতা পেল সংসদ। আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন, সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে অবিচল আস্থা তারা রেখেছেন অনেকেই, মানে আমাদের যারা দলীয় সংসদ আছে, তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি, সেই কাজকে তারা আরও বেগবান করবে। ত্রয়োদশ সংসদে বিএনপি জোট থেকে ৩৬, জামাত জোট ১২ এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হন। অবশিষ্ট আসনের বিপরীতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধু ঢাকাতে ৩২ জনকে হত্যার তথ্য মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ৭ জুনের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়েছিলেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২১ জনকে অভিযুক্ত করা হয়। বত্রিশ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি, রং মাখা তো কাউকে পাই। আমরা প্রায় ৯০% তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। বাকি তদন্ত কাজ আমাদের শিগগির শেষ করতে পারবো ৭ জুনের মধ্যে, আশা করি আমরা চেষ্টা করছি। হাম উপসর্গে আক্রান্ত হচ্ছে কিশোর ও তরুণরাও। চিকিৎসকরা বলছেন, সংক্রমণের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগের ঝুঁকি তৈরি হচ্ছে শিশুদের।
এদিকে 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1261 শিশু। রাজধানীর হাসপাতালগুলোর চিত্র তুলে ধরছেন নাজিবুর রহমান। ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে আসা এই শিশুটির মুখে এক ফোঁটা পানি তুলে দিতে মায়ের একরকম যুদ্ধে নামতে হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় ধরে হামে কাবু 9 মাসের এই শিশুটি। জেলা শহরে চিকিৎসা সুবিধার ঘাটতির অভিযোগ মায়ের। ওইখানে রোগটা ধরতে পারে নাই নাকি জানি না, কিন্তু ওইখানে চিকিৎসা মোটামুটি ভালো হয় না বুঝলে আর কি এখানে চলে আসছে বাচ্চা নিয়ে, যে বাচ্চার আগে সুস্থ করতে হবে। 7 দিন তো আমার কিছু খায় না, তারপরে বমি করে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শিশু রোগীর ভিড় যেমনি আছে, সেই সাথে শতাধিক রোগী আছে কিশোর ও তরুণ। হাসপাতালে শয্যা সংখ্যার প্রায় কাছাকাছি শিশু ভর্তি আছে। আইসিইউ সেবা নিচ্ছেন অন্তত 50 জন। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত হলে পরবর্তীতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জটিল রোগে ভুগতে পারে শিশুরা। মিজেলস ভালো হয়ে যাওয়ার পরও রোগীর ইমিউন সিস্টেম যেহেতু অনেক দুর্বল থাকে, পরবর্তীতে রোগী কিন্তু আবার কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে এবং আমরা দেখছিও দেখা যায় রোগীর মিজেলস হয়ে ভালো হয়ে যাচ্ছে, বাসা থেকে নতুন করে সেকেন্ডারি ইনফেকশন আবার নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে ভর্তি হচ্ছেন, হয়তো কান পাকা নিয়ে ভর্তি হচ্ছেন, এইগুলো নিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু আমরা দেখছি ইভেন্টটা হওয়ারই কথা ছিল, এটাই কমন, কেননা যেটি রোগ প্রতিরোধ কমে গেছে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে নিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন ইট টেকস 2 উইকস টাইম। হামের টিকার প্রভাবে আগামী 2 সপ্তাহের মধ্যে সংক্রমণ ও মৃত্যু আরও কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকের মাঝে। কয়েকদিন আগে কেটে আনা ধান, খড় বৃষ্টির পানিতে পচে গেছে, সেগুলোই এখন শুকানোর চেষ্টা চলছে। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চেলা ও খাসিয়ামারা নদীর পানি 24 ঘন্টার ব্যবধানে বেড়ে দ্বিগুণ হয়েছে। জহিরুল ইসলাম খানের ছবিতে জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী। আমার খেত গেছে পানি তলে ধান আনছি, তা চলে গেছে গিয়া, আমি এখন কি তা করতাম। সোনালী ফসল নষ্ট হয়ে যাওয়ায় এমন বিলাপ এখন সুনামগঞ্জের হাওরপাড়ের প্রতিটি ঘরে। একে তো ফসল তলিয়ে গেছে, তার উপর যেটুকুই বা আনতে পেরেছেন তাও পচে গেছে। তারপরও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিছুটা যদি রক্ষা করা যায়। আজকে লই দূরছি, একটু মনের মাঝে সাহস আইছে, কই দেখা যাক এটি লই আনি কিনো একটা দাঁড়া দৌড়াইতে পারি, খাইতাম নি পারি। টানা 7 দিন বৃষ্টির পর রোদের দেখা মেলায় কৃষক কিষানীরা ব্যস্ত সময় পার করছেন ধান ও খড় শুকাতে। হাওরের প্রতিটি খলা এবং রাস্তায় এখন শুধু এমন চিত্রই চোখে পড়ে। আবারও বৃষ্টি চলে আসবে কিনা সেই শঙ্কাও আছে তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 4 দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কি পানি হইব বাবা, এটা তো আর করতে না, বন্যা তো হইতে পারে। আমরা তো আর বাড়ি ঘর তো আমরা অসহায়ের মাঝে, আমরা তো হাওয়ারের মাঝে আমরা বাড়ি ঘর বাবা, ওখানে আল্লাহ যদি আমরা রক্ষা করে। আর সুনামগঞ্জের 12টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 154টি হাওর রয়েছে। আর পুরো জেলায় 2,23,000 হেক্টর জমিতে বুড়ো ফসলের আবাদ হয়েছে। তার মধ্যে 1,65,000 হেক্টর জমির ফসল উত্তোলন করা গেছে এখন পর্যন্ত। সরকারি হিসেবে 20,000 হেক্টর জমির ফসল একেবারে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বাঁধ দেওয়ার কারণে আর পানি যাইতে পারে না, এই মেঘের পানি আমাদের হাওরটা ডুবিয়ে গেছে। যদি একটা সুইচ গেট থাকতো তখন মানে ক্ষতিটা মানুষের হইতো না। যদি নদীর খাল বিলগুলা খনন হইতো তাহলে পানিগুলা সহনশীল হইতো। এখন এই ভরাতে পানিগুলা একটা বৃষ্টিতে বইরা যায় বিলগুলা এবং নদীগুলা। আমরা চাই দ্রুতভাবে এই খাল খনন এবং নদী খনন, হাওর খনন কীভাবে করা যায়, এটা সরকারের প্রতি আমরা 1 নম্বর দাবি। আগাম বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ হাওর। এর ফলে ধ্বংস হয়েছে কৃষকের এই সোনালী ধান, বোরো ধান। এর ফলে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। নতুন করে যাতে আর কাউকে নিঃস্বের তালিকায় অন্তর্ভুক্ত হতে না হয় সেজন্য পরিকল্পিত বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং নদী ও খাল খননের দাবি জানিয়েছেন কিষানীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, দেখার হাওর, সুনামগঞ্জ। খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, হাওরে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে 3 মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে।
রোববার নেত্রকোনায় বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের 3 মাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। যদি দেখা যায় যে আরও বাড়ানো প্রয়োজন, বাড়ানো হবে। আমি আপনাদেরকে আগেই বললাম যে মূল বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে প্রচেষ্টাগুলো নিচ্ছেন, এবং মাত্র 2.5 মাসও হয় নাই, যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা। নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের ও রাষ্ট্রের পরাজয়। তাই কোনো অবস্থাতেই গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না। দিবসটি উপলক্ষে রোববার রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এদিকে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবকিছুকে মাথার মধ্যে রেখে দেন আমরা অবশ্যই একটা তো গণমাধ্যম কমিশন লাগবেই, কারণ সরকার তো এখানে আসলে একটা পক্ষ, সে সবটার অভিভাবক হতে পারে না, কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে। অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মতো এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর 11শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার বাদ আসর আজিমপুর গোরস্থানে পিন্টুর কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মুন্সিগঞ্জ 3 আসনের এমপি মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং পিন্টুর পরিবারের সদস্য নাসিম আহমেদ রিন্টু ও রিয়াজ উদ্দিন আহমেদ মনিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে হাজারীবাগ পার্কে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, ত্যাগী ও সাহসী নেতা নাসির উদ্দিন পিন্টুকে ষড়যন্ত্র করে হত্যার বিচার অবশ্যই হতে হবে। নাসিরউদ্দিন পিন্টু মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। যেদিন রাজশাহী জেলে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে বোঝা গিয়েছিল যে একটা ষড়যন্ত্র আছে। তাই আল্লাহ আছে উপরে, যারা সেই ষড়যন্ত্র ছিলেন, আমি বিশ্বাস করি তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঘনিয়ে আসছে পবিত্র হজের দিন। ইতোমধ্যে 43,000-এরও বেশি বাংলাদেশি হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজযাত্রীরা মক্কায় পৌঁছে ওমরা পালন সহ ইবাদত বন্দিগিতে ব্যস্ত সময় পার করছেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিবারের মতো এবারও মুসলিম উম্মার সাথে হজ পালন করতে পবিত্র নগরী মক্কায় সমবেত হচ্ছেন বাংলাদেশিরা। মক্কা ও মদিনায় অবস্থানরত ধর্মপ্রাণ মানুষ ওমরা পালন সহ ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। হারাম শরীফ থেকে খুব নিকটেই আমরা থাকি, 3 থেকে 4 মিনিট আমাদের সময় লাগে। আমরা সকলেই ওখানে সঠিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি, আমাদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। হজ যাত্রা আরও সহজ করতে এবারও থাকছে মক্কা রুট ইনিশিয়েটিভ বা রুট টু মক্কা কর্মসূচি। এবছর লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। আমরা আসার পরে যথাসময়ে আমরা লাগেজ পাইছি, এবং আমরা প্রথমে আমরা ঢাকা থেকে জেদ্দা আসছি, জেদ্দা থেকে তারপর মদিনায় গেছি, এবং জেদ্দা আসার পরে আমরা আমাদের লাগেজ আমাদের হোটেলে চলে আসছে। হজের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিনরাত কাজ করছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সদা তৎপর। মাননীয় মন্ত্রী প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং নির্দেশনা প্রদান করছেন। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ হজ মিশন কাজ করে যাচ্ছে, এবং আমরা আশা করি এভাবে যদি চলতে থাকে একটি ভালো হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবছর এখন পর্যন্ত 7 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দেশে 1 কোটিরও বেশি পশু মজুদ আছে উল্লেখ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, এবারের কোরবানির ঈদে পশুর সংকটের কোনো সম্ভাবনা নেই। রোববার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে এবারও পশু আমদানি বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী। একই সাথে সীমান্ত এলাকায় কোনো পশুর হাট বসবে না বলে উল্লেখ করেন তিনি। কোরবানি উপলক্ষে দেশে 3,600-র বেশি পশুর হাট বসবে, আর ঢাকা মহানগরীতে মোট পশুর হাট বসবে 27টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে 16টি এবং দক্ষিণে 11টি। অনলাইনে পশু কেনা বেচার ক্ষেত্রে কোনো প্রকার হাসিল থাকবে না বলে জানান মন্ত্রী। প্রতিটি পশুর হাটে বাধ্যতামূলকভাবে পশু চিকিৎসক রাখার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। 2টি টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দলের বড় অংশ। দলের সাথে যোগ দেবেন বাবর আজমও। পাকিস্তান দলের বড় অংশটির মোট সদস্য সংখ্যা 28 জন। এর মধ্যে 2 জন ক্রিকেটার এসেছেন তাদের পরিবার সহ। ক্রিকেটার ছাড়া কোচিং স্টাফরাও আছেন এই বহরে। সিরিজে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলবে দলটি। প্রথম টেস্ট হবে আগামী 8 মে ঢাকায় এবং 16 মে সিলেটে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।